আচ্ছা, এনক্লেক্স পরীক্ষার একটা কমন টপিক হলো আইভি ফ্লুইডস আর অসমোসিস, যেটা নিয়ে প্রায়ই একটা সমস্যা হয়, তাই না? চলুন আজকে এই কঠিন বিষয়টাকে একেবারে সহজ করে ফেলি, এমনভাবে বুঝে নেব যাতে পরীক্ষার হলে আর কোনো কনফিউশনই না থাকে। অসমোসিস বুঝতে হলে সবার আগে একটা মূল সূত্র মনে রাখতে হবে। এই একটা নিয়ম জানলেই দেখবেন বাকি সব জলের মতো সহজ হয়ে গেছে। সেই মূল সূত্রটা কি? খুবই সোজা। পানি সবসময় সোডিয়ামকে ফলো করে। মানে যেখানেই লবণ বা সোডিয়ামের পরিমাণ বেশি, পানিও ঠিক সেখানেই ছুটে যাবে। আজকের পুরো আলোচনার ভিত্তি কিন্তু এটাই। ব্যাপারটা এভাবেও ভাবা যায়। ধরুন কোষের দেয়ালটা হলো একটা ক্লাবের শক্তপোক্ত বাউন্সারের মতো। সে পার্টিতে শুধু পানিকেই ঢুকতে দেয়, অন্য কোনো কণা বা সলিউটকে নয়। তো পানি যখন দেখে যে কোষের ভেতরে বা বাইরে কোথাও বেশি লবণ বা চিনির পার্টি হচ্ছে, অমনি সে সেখানেই চলে যায়। বেশ, থিওরি তো বোঝা গেল। এবার এই জ্ঞানটা একটু বাস্তবে কাজে লাগায়। চলুন আমাদের প্রথম পেশেন্টের কেসটা দেখি। ধরুন এমার্জেন্সি রুমে একজন পেশেন্ট আসলেন। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক রক্তক্ষরণের পর তার ব্লাড প্রেশার একদম কমে গেছে। আমাদের প্রথম কাজ কি হবে? খুবই সিম্পল, তাই না? শরীরের যে ফ্লুইড বা ভলিউম কমে গেছে, সেই খালি ট্যাঙ্কটা আগে পূরণ করতে হবে। এই কাজটা করার জন্য এমন একটা ফ্লুইড লাগবে যার ঘনত্ব একদম আমাদের রক্তের প্লাজমার সমান। তাই একে বলা হয় আইসোটোনিক। আর এর মানে হলো এই ফ্লুইডটা ঠিক সেখানেই থাকবে যেখানে আমরা একে পুশ করব, অর্থাৎ সোজা রক্তনালীর ভেতরে, বাইরে কোথাও যাবে না। আর ঠিক এই কারণে রক্তক্ষরণ বা মারাত্মক ডিহাইড্রেশনের মতো সমস্যায় ভলিউম বাড়ানোর জন্য আমরা 0.9% নর্মাল সেলাইন বা ল্যাকটেটেড রিঙ্গার্স ব্যবহার করি। আর এটা মনে রাখার একটা দারুণ সহজ উপায় আছে কিন্তু। আইসোটোনিকের আই দিয়ে মনে রাখতে হবে স্টেজ ওয়্যার আই পুট ইট, মানে আমি যেখানে দেব এটা ঠিক সেখানেই থাকবে। বেশ, প্রথম কেসটা তো পরিষ্কার। এবার চলুন আমাদের দ্বিতীয় পেশেন্টের কাছে যাই, যার সমস্যাটা কিন্তু একটু অন্যরকম। এই পেশেন্টের সমস্যা হলো সিভিয়ার হাইপারনেট্রিমিয়া। এর মানে হলো তার রক্তে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি। আর আমাদের সেই পুরনো নিয়ম অনুযায়ী পানি সোডিয়ামকে ফলো করে, তাই তার কোষগুলো থেকে সব পানি বেরিয়ে এসে রক্তে চলে গেছে। ফলে কোষগুলো সব কুঁচকে গেছে, একদম পানি শূন্য। আমাদের আসল লক্ষ্য হল কোষের ভেতরে পানি পৌঁছানো। এই ধরনের পেশেন্টের জন্য আমরা যে ফ্লুইড ব্যবহার করি সেটা মনে রাখার একটা বেশ মজার উপায় আছে। ভাবুন তো একটা জলহস্তির কথা, যে জলে নেমে একদম ফুলে ফেপে ওঠে। ঠিক তাই, আমরা হাইপোটনিক ফ্লুইড ব্যবহার করি। এটার ঘনত্ব রক্তের চেয়ে অনেক কম, মানে এটা বেশ জলীয়। তো যখন আমরা এই ফ্লুইডটা রক্তনালীতে দিই, তখন কোষের ভেতরের সেই লবণাক্ত পার্টিতে যোগ দেওয়ার জন্য পানি রক্তনালী থেকে ছুটে কোষের ভেতরে ঢুকে পড়ে। এই ফ্লুইডটা, যেমন ধরুন 0.45% নর্মাল স্যালাইন, কোষগুলোকে রিহাইড্রেট করে, ঠিক যেন জলহস্তির মতো ফুলিয়ে তোলে। এটা তো খুব ভালো কথা, কিন্তু এখানে একটা বড় ঝুঁকির ব্যাপার আছে, যা একজন নার্স হিসেবে জানাটা সবচেয়ে জরুরি। দেখুন, কোষগুলো ফুলে উঠুক, এটাই তো আমরা চাই। কিন্তু শরীরের এমন একটা জায়গা আছে যেখানে কোষ ফুলে ওঠা মানেই কিন্তু মারাত্মক বিপদ। মাথায় আঘাত বা ব্রেইন সোয়েলিং মানে সেরিব্রাল এডিমা আছে, এমন কোনো রোগীকে কিন্তু ভুলেও হাইপোটনিক ফ্লুইড দেওয়া যাবে না। কারণটা পরিষ্কার, এটা ব্রেনের কোষগুলোকে আরও বেশি ফুলিয়ে দেবে, যা থেকে ব্রেন হার্নিয়েশন হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা শুধু এনক্লেক্স পরীক্ষার জন্য নয়, বেডসাইড নার্সিং প্র্যাকটিসের জন্য একটা অ্যাবসোলিউট সেফটি রুল। তাহলে প্রশ্নটা হলো, ব্রেইন সোয়েলিংয়ের মতো জরুরি অবস্থায় যখন কোষগুলো বিপজ্জনকভাবে ফুলে গেছে, তখন আমাদের করণীয় কি? ঠিক তার উল্টোটা করতে হবে। এখানে আমাদের তৃতীয় ধরনের ফ্লুইড কাজে আসে। এটার কাজটা অনেকটা একটা স্পঞ্জের মতো। হাইপারটনিক ফ্লুইড হলো খুবই ঘন, অনেক বেশি লবণ বা চিনিযুক্ত একটা দ্রবণ। যখন আমরা এই ফ্লুইডটা রক্তে দিই, তখন রক্তনালীটা হয়ে যায় সবচেয়ে বড় সুপার সল্টি পার্টি। তখন ফুলে থাকা কোষগুলোর ভেতর থেকে পানি স্পঞ্জের মতো শুষে বেরিয়ে এসে রক্তনালীতে চলে আসে। যেমন ধরুন 3% সোডিয়াম ক্লোরাইড বা D5NS। এগুলো সেরিব্রাল এডিমার মতো জীবন মরণ পরিস্থিতিতে ব্যবহার করা হয়, ফোলা ব্রেইন সেলগুলোকে সংকুচিত করার জন্য। তবে মনে রাখতে হবে, এটা একটা হাই রিস্ক ফ্লুইড, তাই রোগীকে খুব খুব সাবধানে মনিটর করতে হয়।
কেন এত মনিটরিং দরকার? কারণ এই যে আমরা কোষ থেকে সব পানি টেনে রক্তনালীতে আনছি, এর ফলে কিন্তু আরেকটা বড় বিপদ হতে পারে। আর সেটা হলো ফ্লুইড ভলিউম ওভারলোড। একজন নার্স হিসেবে এই লক্ষণগুলোর দিকে একদম তীক্ষ্ণ নজর রাখতে হবে। বিশেষ করে স্ট্যাথোস্কোপ দিয়ে ফুসফুসের শব্দ শোনাটা খুব জরুরি, কারণ ফুসফুসে পানি জমার কারণে যে ক্র্যাকলস শব্দ হয়, সেটাই হতে পারে ফ্লুইড ওভারলোডের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও বাউন্ডিং পালস বা জুগুলার ভেন ফুলে যাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে। তাহলে চলুন পরীক্ষার জন্য পুরো বিষয়টা একবার ঝটপট ঝালিয়ে নেওয়া যাক। একটা সহজ চার্টের মাধ্যমে সবটা একবারে দেখে নিই। এই চার্টটা ভালো করে খেয়াল করুন। আইসোটোনিকের আই মানে ইন দ্য ভেসেল, অর্থাৎ যেখানে দিয়েছি সেখানেই থাকবে। হাইপোটোনিকের ও মানে আউট অফ দ্য ভেসেল, মানে রক্তনালী থেকে বেরিয়ে কোষে যায়, ঠিক যেমন জলহস্তী বা হিপো। আর হাইপোটোনিকের ই মানে এন্টার্স দ্য ভেসেল, মানে কোষ থেকে বেরিয়ে রক্তনালীতে ঢোকে, ঠিক একটা স্পঞ্জের মতো। এই কৌশলগুলো পরীক্ষার সময় দারুণ কাজে দেবে, তাই না? শেষ করার আগে একটা জরুরি কথা। অসমোসিসের এই নিয়মগুলো, এই কৌশলগুলো জানাটা খুব জরুরি, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো বাস্তব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া। কারণ প্রত্যেকটা রোগী আলাদা। কোন রোগীর ক্ষেত্রে কোন নিয়মটা খাটবে আর কোনটা খাটবে না, সেই ক্লিনিক্যাল জাজমেন্ট তৈরি করাই একজন দক্ষ নার্সের আসল পরিচয়।